দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল। খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল। আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়েই কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা। কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো। মা, গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না। ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে? জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো, চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা, ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়? এটা এমন কি বড় ব্যাপার? এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল, মা, খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো, মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো? চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল। ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু, ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না। আমি চেক আপ করবো, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব, দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। আ আ
আহ, 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 আহ। বাবা রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখল আর ভালো করে পড়ল। গাট্টু বাবা চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছ, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা তুমি তো এখনো ছোট আছো, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়, এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমনভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরল, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। ইয়ে! আর এসে গেল সেদিন, যার জন্যে ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালেই গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো।
গাট্টু, চিঙ্কি, মা, বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউওয়ালা। এসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। আর্থকুয়েক, আর্থকুয়েক। গাট্টু, তুমি আবার ভুলে গেলে, এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। ইয়ে! এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া ঢেউটা ছুঁয়ে গাট্টু চিঙ্কিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল, আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিঙ্কির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ড্যান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ, আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিঙ্কি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিঙ্কি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। গাট্টুর রেইনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সদ্য সদ্য বাচ্চাদের রেইনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু, উঠে পড়, চিঙ্কি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনই স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিঙ্কি, আজ যাব না। না গাট্টু, তাড়াতাড়ি উঠে যাও। যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেইনকোট পরে আর চিঙ্কি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে।
স্কুল কি করে যাব? গাট্টু তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিঙ্কি স্কুলে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায়, আর গাট্টু চিঙ্কি একটু ভয় পেয়ে যায়। এ কি গাট্টু চিঙ্কি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু তোমার মন কোথায়? এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন, কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে। আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ, বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে। মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অনিয়ন মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে, কিন্তু হঠাৎ পা পিছলে চিঙ্কি মাটিতে পড়ে যায়। আরে यार, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর উপর হাসতে লাগে। পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিঙ্কিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয়, আর পিঙ্কিও পড়ে যায়। শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয়, আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায়, আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে, ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই, বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে, আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয়, আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে, আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে, আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি,
যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায় আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে? আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিঙ্কি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে, চিঙ্কিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সে শেডের কাছে যায় আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে আর এই সব কথা শুনে ফেলে, আর ওনার গাট্টুর ওপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু, চিঙ্কি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো। আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায় আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গাট্টু চিঙ্কির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে। বেবির মেকআপ পার্ট 2। এক শহরে বেবি নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে থাকত। বেবির বাবা অফিসে চাকরি করত আর তার মা হাউসওয়াইফ ছিল। তারই সাথে সাথে তার মা নিজের বিউটি পার্লার চালাতো। বাড়িতেই তার একটি ছোট পার্লার ছিল। সেখানে আশেপাশের সব মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়াতে আসত। এই গল্পটা একবার গরমকালের। গরমের ছুটিতে বেবি তার পুরো সময়টাই মায়ের সাথে বিউটি পার্লারে কাটাতো। বেবি পার্লারের জিনিস নিয়ে খেলতো আর মায়ের কাজেরও দেখাশোনা করত। গরমকাল মানে বিয়ের সিজন। এই সময় মায়ের কাছে বিউটি পার্লারে অনেক মহিলার ভিড় থাকতো। এই সব মহিলার সাথে সাথে বেবিকেও হ্যান্ডেল করতে করতে মা হাঁপিয়ে উঠত। বেবি, তোমাকে 1000 বার বলেছি পার্লারের জিনিসে একদম হাত দেবে না। কি হয়েছে মা? আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমি তো ব্রাশে হাতই দিইনি। আমি জানি খেলতে খেলতে তুমি কোথাও একটা রেখেছো, এখন আর তোমার মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি মা, আমি ব্রাশ খুঁজতে তোমাকে হেল্প করে দেব। কোনো দরকার নেই, আমি খুঁজে নেব। তুমি যাও, বন্ধুদের সাথে খেলো। বেচারি বেবির মন খারাপ হয়ে যায়। ও তো শুধু মায়ের কাজ দেখতে চেয়েছিল। যখনই কোনো মহিলা ফেসিয়াল করাতে বা মেকআপ করাতে আসতো, মায়ের হাতের কাজ দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যেত। ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার হাতে জাদু আছে। এই কথা শুনে মায়ের সাথে সাথে বেবিও খুশি হয়ে যায় আর মায়ের থেকে বেবিও বেশ ইমপ্রেস হয়। একদিন বেবি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমি তো বড় হয়ে আইপিএস অফিসার হব। আমি তো হিরোইন হব। বেবি, তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে মায়ের মতো পার্লার চালাবো। বেবির কথা শুনে ওর বান্ধবীরা হাসতে লাগে। আরে, তোমরা হাসছো কেন? হিরোইন আর আইপিএসরা কি মেকআপ করে না? তোমরা জানো আমার মা কত সুন্দর মেকআপ করে? আমিও মায়ের মতোই পৃথিবীর সব থেকে ভালো পার্লার চালাবো আর অনেক টাকা রোজগার করব। এই রকমই ছিল বেবির স্বপ্নগুলো, একদম ওর মতোই মিষ্টি মিষ্টি। মায়ের পার্লারে মিস ব্রেগেঞ্জা নামের এক মহিলা আসতেন। মিস ব্রেগেঞ্জা বেশ খিটখিটে আর রাগী ছিলেন। মিস ব্রেগেঞ্জা আসতেই বেবি পার্লার থেকে পালিয়ে যেত। শুধু বেবি নয়, বেবির মাও মিস ব্রেগেঞ্জাকে খুব ভয় পেত। কি এই ব্রুটা ঠিক করে হলো না কেন? আরে কি কত চিপ প্রোডাক্ট ইউজ করো তুমি, আর তোমার মেয়ে এই পার্লারে ঘোরাফেরা করছে কেন? ওর এখানে কি কাজ? নেক্সট টাইম থেকে যেন ওকে আর এই পার্লারে না দেখি। এই রকম ছিল মিস ব্রেগেঞ্জা, আমাদের গল্পের ভিলেন। একদিন মা মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ মেকআপের জিনিস এনে বিউটি পার্লারে রেখে বাইরে বেরিয়ে যায়
এই সুযোগের সদ্ব্যবহার করে বেবি নিজের বান্ধবীদের নিয়ে পার্লারে ঢুকে জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে। তখনই ওর এক বান্ধবী মায়ের নিয়ে আসা নতুন মেকআপ জিনিসগুলো লক্ষ্য করে। ওয়াও, মেকআপের জিনিস! আরে এর মধ্যে তো সবকিছুই আছে। বেবি, তুমিও তোমার মায়ের মতো পার্লার চালাতে চাও না? তাহলে আজ তুমি এই জিনিসগুলো দিয়ে আমাদের মেকআপ করো। না না, মা রাগ করবে। অল্প একটু করে দাও, তোমার মা বুঝতেও পারবে না। আর তারপর বেবি রাজি হয়ে গেল আর মায়ের আনা মেকআপের জিনিস দিয়ে নিজের বান্ধবীদের মেকআপ করতে শুরু করে দিল, ঠিক যেমন করে মা করে। ওয়াও, আমাদের তো হয়ে গেছে, এবার তোমার পালা। দুই বান্ধবী মিলে বেবির মেকআপ করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে মেকআপের সব জিনিস শেষ হয়ে যায়। মা পার্লারে আসতেই দেখে মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। বেবির মুখে মেকআপ দেখে মা সব বুঝে যায়। সরি মা, খেলতে খেলতে সব জিনিস শেষ হয়ে গেছে। সরি মা, সরি। কিন্তু মা বেবির সাথে একটাও কথা বলে না, শুধু চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর মিস ব্রেগেঞ্জা সেখানে আসে। মিস ব্রেগেঞ্জাকে দেখে বেবি মায়ের পিছনে লুকিয়ে পড়ে। চলো চলো, আমার বিয়ে বাড়ি যেতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমার মেকআপটা করে ফেলো। মা মিস ব্রেগেঞ্জাকে মেকআপের জিনিসের ব্যাপারে বলতেই মিস ব্রেগেঞ্জা হঠাৎ খুব রেগে যান। কি বললে? জিনিস শেষ হয়ে গেছে? তুমি পার্লার চালাও নাকি সবজির ঠেলা গাড়ি? সব সময় কিছু না কিছু নাটক লেগেই আছে তোমার। পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। বিয়ে বাড়ি যেতাম, এবার এই মুখ নিয়ে কি করে বিয়ে বাড়ি যাবো? দেখো, আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার একটা টাকাও আমি মেটাবো না। আজকে এখানেই তোমার খাতা আমি বন্ধ করলাম। মিস ব্রেগেঞ্জা মাকে আরো অনেক বকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। বেবি নিজের ভুল বুঝতে পারছিল। বেচারি মা কাঁদছিল। বেবি মাকে যে কিছু বলতো তার আগেই মা সেখান থেকে চলে গেল। 2 দিন মা বেবির সাথে কথা না বলে থাকে আর শুধু কাঁদতে থাকে। 3 দিনের দিন বেবি মায়ের কাছে গিয়ে বলে, মা, প্লিজ আমার সাথে কথা বলো। আজ থেকে আমি আর কোনো জিনিসে হাত দেব না। প্রমিস। আমি শিক্ষা পেয়ে গেছি যে কারোর জিনিসকে তার পারমিশন ছাড়া হাত দেওয়া উচিত নয়। হাত দিলে কি হয় এটা আমি বুঝে গেছি। প্লিজ মা, প্লিজ মা। এই কথা শুনে মায়েরও মন গলে যায় আর সে বেবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী এলোই বলে আর গাট্টু চিংকি তার বন্ধুদের সাথে সোসাইটি গ্রাউন্ডে মণ্ডপ তৈরি করছিল। কিরে, তাড়াতাড়ি কর, কালকেই তো গণেশ চতুর্থী। কালকেই তো বাপ্পা আসবে আর আমাদের বানানো মণ্ডপে বসবে। তাই তো মণ্ডপ এত সুন্দর করে সাজাতে হবে। চিংকি, তার আগে এইটা দেখো, পেপারের ফ্লাওয়ার কত সুন্দর দেখাচ্ছে না? আমি আর বান্টি মিশে একসঙ্গে বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ চিংকি, আমরা এটাকে মণ্ডপে সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু আর বান্টি, দারুণ হয়েছে। যা, ওটা ওখানে লাগিয়ে দে, খুব সুন্দর লাগবে। আরে চিংকি, কালকে আমাদের তাড়াতাড়ি এসে এখানে ফুলের রঙগুলিও বানাতে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা আলপনা এখন কেন বানিয়ে নিচ্ছ না চিংকি গুড্ডি? কারণ হারি, সকালবেলা হতে না হতে তো ফুল শুকিয়ে যাবে। আর আমরা বন্ধু গণেশকে কি শুকনো ফুল দিয়ে স্বাগত জানাবো? আমরা ওনার জন্য সকাল সকাল ফ্রেশ আর দারুণ গন্ধের ফুল আনবো আর ওটা দিয়ে রঙ্গোলি বানাবো। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা চিংকি। চলো আমরা সবাই ঘরে যাই, এইখানের কাজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাড়ি চলো, আমি তো কালকের জন্য অপেক্ষা করছি। তারপর সব বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যায়। সকাল সকাল গাট্টু চিংকি তাড়াতাড়ি উঠে পড়ে আর বাবার সাথে গিয়ে দেখা করে। বাবা, তুমি ফ্রেশ ফুল নিয়ে এসেছো তো? বন্ধু গণেশ আসার আগে আমাদের এই ফুল দিয়ে মণ্ডপ সাজাতেও তো হবে। হ্যাঁ হ্যাঁ চিংকি, ওই দেখো টেবিলে রাখা আছে। থ্যাংক ইউ বাবা। ততক্ষণে সেখানে হরি, গুড্ডি আর বান্টিও চলে আসে। চল রে চিংকি, তাড়াতাড়ি চল, গণেশ বন্ধুর আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কর। চিংকি আর গাট্টু ওদের বন্ধুদের সাথে যায় আর ক্লাব হাউসে সুন্দর ফুলের রঙ্গোলি বানায়। তখনই ওরা ঢোল, কাঁসর, ঘন্টার বাজার আওয়াজ পায়।
ওই হই হই, মনে হচ্ছে ফ্রেন্ড গণেশ এসে গেছে, ঢোল বাজছে দেখো। হ্যাঁ রে গাট্টু, সত্যি। তখনই সেখানে সেক্রেটারি কাকু আর বাবা আসে। বাবা বাচ্চারা, খুব ভালো ডেকোরেশন হয়েছে, কিন্তু চলো বাইরে চলো, আমাদের গণপতি বাপ্পাকে আনতে হবে। সব বাচ্চারা খুশি হয়ে যায় আর বাবা আর কাকুর সাথে বাইরে যায়। বাইরে কিছু কাকু গণপতির বিশাল বড় মূর্তি বয়ে আনছিল আর জোরে জোরে ঢোল বাজছিল। গাট্টু, চিংকি আর ওর বন্ধুরা ঢোলের আওয়াজে নাচতে লাগে। ওহো ওহো, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা मोरिया। ओ माय फ्रेंड गणेशा, तू रहना साथ हमेशा। ओ माय फ्रेंड गणेशा, तू रहना साथ हमेशा। খুব নাচানাচির পর সব সোসাইটির কাকুরা মিলে গণপতিকে মণ্ডপে বসায় আর তার আরতি করে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাতি পার্বতী পিতা মহাদেবা। আরতি হওয়ার পর সবাই প্রসাদ পায় আর প্রসাদ খেয়ে সবাই ক্লাব হাউস থেকে বেরিয়ে আসে। কিন্তু গাট্টু, চিংকি আর ওদের বন্ধুরা সেই গণেশ বন্ধুর কাছেই বসে থাকে। বন্ধুরা, মণ্ডপে ডোনেশন বক্স রাখার আইডিয়াটা কিন্তু বেশ ছিল। আমার তো মনে হয় প্রথম দিনেই এতে প্রচুর টাকা জমা হয়ে যাবে। হ্যাঁ চিঙ্কি, যত বেশি পয়সা হবে খুব ভালো। আমরা সেই পয়সাগুলো নিয়ে পাশের এনজিওতে ডোনেট করে দেব। ওরা এই দিয়ে গরিব লোকেদেরকে হেল্প করবে। বাবা বলছিল আমরা খুব ভালো কাজ করেছি। হ্যাঁ গাট্টু, চিংকি ঠিক বলেছিস। চ এবার বাইরে যাই গ্রাউন্ডে খেলতে। হ্যাঁ গুড্ডি ঠিক বললো, চলো খেলতে যাই। সব বাইরে খেলতে চলে যায়। খেলতে খেলতে হঠাৎ গাট্টু চিংকির বল ক্লাব হাউসের বাইরে গিয়ে পড়ে। তো গাট্টু বল নিতে যায়, কিন্তু তখনই ওর নজর ক্লাব হাউসে পড়ে। আরে এ কি, ক্লাব হাউসের দরজা খোলা কি করে? যাওয়ার সময় তো আমরা বন্ধ করেছিলাম না। তখনই পেছন থেকে চিংকি আর বাকি বন্ধুরাও এসে পড়ে। কি হলো গাট্টু, বল পাওয়া যায় নাকি? বান্টি দেখো, ক্লাব হাউসের দরজা খোলা আর আমি ভেতর থেকে আওয়াজ পাচ্ছি। মনে হয় ভেতরে কেউ আছে, আমাদের চেক করা উচিত। সব বাচ্চারা উকি মেরে ক্লাব হাউসের ভেতরে দেখে তো অবাক হয়ে যায়। ভেতরে ডোনেশন বক্সের পাশে চোর দাঁড়িয়ে আরো ডোনেশন বক্স থেকে টাকা চুরি করছে। একে বন্ধুরা, এ তো আমাদের ডোনেশন বক্স থেকে পয়সা চুরি করছে। আমাদের এক্ষুনি গিয়ে তাকে আটকানো উচিত। এটা তো খুব খারাপ। কেউ বাপ্পার সামনে চুরি কি করে করতে পারে? চল ওকে কি আটকাতে হবে। না না বন্ধুরা, আমরা এটা করতে পারবো না, আমরা সবাই ছোট। আমাদের চোরের সামনে যাওয়া উচিত নয়। এক কাজ করা হোক, আমি আর বান্টি এইখানে দাঁড়িয়ে তাকে দেখছি। আর চিংকি, হারি, গুড্ডি, তোমরা তাড়াতাড়ি বাবার সেক্রেটারি আঙ্কেলকে ডেকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, আর যদি চোর পালানোর চেষ্টা করে তখন কি গাট্টু? তখন আমি আর বান্টি ক্লাব হাউসের দরজা বাইরের থেকে বন্ধ করে দেবো, যাও তাড়াতাড়ি। চিংকি, হারি আর গুড্ডি তাড়াতাড়ি যায় আর কাকু আর বাবাকে ডেকে নিয়ে আসে। বাবা, সেক্রেটারি কাকু তাড়াতাড়ি চলো, ক্লাব হাউসে একটা চোর এসেছে আর আমাদের ডোনেশন বক্স থেকে টাকা চুরি করছে। কি চোর ক্লাব হাউসে? তাড়াতাড়ি আমাদের সেখানে যাওয়া উচিত, চলো। বাবা আর সেক্রেটারি কাকু গিয়ে দেখে যে গাট্টু আর বান্টি ক্লাব হাউসের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাবা আর কাকু তখনই ভেতরে যায় আর চোরকে ধরে ফেলে। পেছন থেকে সেখানে সোসাইটির বাকি লোকেরা এসে পড়ে। আরে কি হয়েছে? কি হয়েছেটা কি এখানে? এই চোরটা ডোনেশন বক্স থেকে চুরি করছিল। এটা কত ভুল কথা। আমরা এটা গরিবদেরকে দেওয়ার জন্য রেখেছি। হ্যাঁ, বাচ্চারা না দেখলে সব পয়সা চুরি হয়ে যেত। পুলিশকে ডাকা উচিত। সেক্রেটারি কাকুর কথা শুনে সোসাইটির কিছু লোক পুলিশকেও কল করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে আর চোরকে ধরে নিজের সাথে নিয়ে যায়। সাব্বাস বাচ্চারা, তোমরা সবাই খুব ভালো কাজ করেছো আর ডোনেশনের টাকা চুরির হাত থেকে বাঁচালে। থ্যাংক ইউ কাকু, এটা আমাদের ডিউটি। গাট্টু বাবা, খুব ভালো কাজ করলে যে তোমরা চোরের সামনে যাওনি আর আমাদের সাহায্যের জন্য ডাকলে। চোরের সামনে একলা যাওয়াটা বুদ্ধিমানই নয়। সব বাচ্চারা নিজের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। আর এই খুশিতে বাপ্পাকে ভোগ দেওয়ার জন্য যে সুস্বাদু মোদকটা আমি বানিয়েছিলাম, সেই প্রসাদ সবার প্রথমে গাট্টু, চিংকি আর ওর বন্ধুরা পাবে। এটা শুনে তো সব বন্ধুরা আনন্দে লাফিয়ে ওঠে। মা ঘর থেকে মোদক নিয়ে আসে
আর গণপতি বাপ্পাকে সবার আগে ভোগ দেয়, আর তারপর সব বাচ্চাকে খেতে দেয়। আর এইভাবে গাট্টু চিংকির জন্য এই গণেশ চতুর্থী আরো বেশি স্পেশাল হয়ে ওঠে। গাট্টু হলো ব্লু হাউসের ক্যাপ্টেন। আজ স্কুলে খুবই হুড়োহুড়ি হচ্ছে, এমন মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। গাট্টু, চিংকি আর ওদের বন্ধুরাও জানার জন্য খুব উৎসুক ছিল যে শেষমেশ কি হতে চলেছে। তখনই টিচার ক্লাসে আসে। বাচ্চারা, তোমাদের স্কুলে হাউস ক্যাপ্টেনের জন্য ইলেকশন হতে চলেছে। যেই বাচ্চাদের ইলেকশনে পার্টিসিপেট করতে ইচ্ছে আছে ওরা যেন নিজের নাম সাবমিট করে দেয়। এবার ইলেকশনের সাথে সাথে তোমাদের ইউনিট টেস্টের মার্কসও কাউন্ট হবে। যেই বাচ্চা সব থেকে বেশি ভোট পাবে আর তার সাথে টেস্টে ভালো মার্কসও হবে সেই জিতবে। ওয়াও, এটা কত ভালো অপরচুনিটি গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমিও খুব এক্সাইটেড। গাট্টু, ইউনিট টেস্ট তো আমাদের পুরো ক্লাসে আমাদেরই সব থেকে বেশি মার্কস, তাই না? হ্যাঁ চিঙ্কি। গাট্টু, তুমিও ইলেকশনে যোগ দাও আর আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন হয়ে যাও। কি আমি কি করে ইলেকশনে পার্ট নিতে পারবো চিঙ্কি? আমি আগে কখনো ইলেকশনে পার্ট নিইনি। আরে তাতে কি হয় গাট্টু, কখনো পার্ট নাওনি, তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও, আমি ভেবে বলছি। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে লাঞ্চ ব্রেক হয়। তাহলে গাট্টু, কি ভাবলে তুমি, ইলেকশনে যোগ দিচ্ছ কি না? চিঙ্কি, তুমিও না, এত তাড়াতাড়ি কি করে ডিসাইড করব? এমনিতেও মার্কস বেশি থাকলে কি হবে, ভোটের কি হবে? স্কুলে তো সব থেকে পপুলার ছেলে তো বানি, তো আমি ভোট কি করে পাবো? আরে গাট্টু, তুমি এগোও তো, তারপরে দেখো তুমি ভোটও পাবে আর তুমি জিতবেও। ঠিক আছে চিঙ্কি, আমি তাহলে গিয়ে টিচারকে নিজের নাম দিয়ে দিই। তারপর গাট্টু নিজের নাম ইলেক্টিং ক্যান্ডিডেটসের মধ্যে দিয়ে আসে। জানো চিঙ্কি, টিচার আমাকে অল দি বেস্ট বললো, আর এটাও বললো উনি আমার উপরে ভরসা রাখেন। আমার তো আরো কনফিডেন্স এসে গেছে। এই হলো না ব্যাপার গাট্টু, চলো এবার ইলেকশনের আয়োজন শুরু করো। তারপরে গাট্টু ইলেকশনে ভাগ নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে থাকে। ওর মার্কস তো ভালো ছিলই, এবার শুধু বেশি বেশি ভোটস একত্রিত করার ছিল। চিঙ্কি, কাল থেকে স্কুলে আমাদের ক্যাম্পেনিং শুরু হবে, কিন্তু আগে তো পোস্টার বানাতে হবে। কেমন পোস্টার গাট্টু? চিঙ্কি, বড় বড় চার্ট পেপারের আমাদের পোস্টার বানাতে হবে, যার মধ্যে লিখতে হবে ভোট ফর গাট্টু, আর তার মধ্যে একটা ভালো স্পিচও লিখতে হবে। হ্যাঁ, এবারে স্পিচটা কি হবে গাট্টু? চিঙ্কি, আমাদের একটা এমন স্পিচ রেডি করতে হবে যেটা লোকেরা শুনে ইমপ্রেস হয়ে যায় আর ভোট দিক। হ্যাঁ গাট্টু, আমি বুঝে গেলাম, কিন্তু গাট্টু এগুলো তো অনেক কাজ, আমরা দুজনে মিলেও এতগুলো কাজ করতে পারবো না। হ্যাঁ, এইটা তো তুমি একদম ঠিক বলছো। তাহলে কি করা হবে? ও, আইডিয়া! কি চিঙ্কি, কি আইডিয়া? আরে গাট্টু, আমরা তাড়াতাড়ি করে গুড্ডি আর হারিকেও নিয়ে চলে আসি, ওরা আমাদের পোস্টার বানানোর জন্য সাহায্য করবে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। যত বেশি লোক হবে তত ভালো স্পিচ রেডি করতে পারবো। তাহলে আর দেরি কিসের, চলো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিংকি ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তারপর গাট্টু আর চিংকি গুড্ডি আর হারির বাড়ি চলে যায় আর ওকে নিয়ে আসে। তারপরে চারজনে মিলে গাট্টুর ক্যাম্পেনিং এর জন্য পোস্টার বানায়। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আমরা মিশে তো পোস্টার্স বানিয়ে নিয়েছি, কিন্তু স্পিচের জন্য তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ গাট্টু, কোনো আইডিয়াই আসছে না। কোনো ব্যাপার না, আমরা আবার কালকে ভাববো। আমার বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি কোনো আইডিয়া পেয়ে যাব। তারপর গুড্ডি আর হারি নিজের বাড়ি চলে যায় আর চিংকিও ঘুমিয়ে পড়ে। কিন্তু গাট্টু অনেকক্ষণ নিজের স্পিচের কথা ভাবতেই থাকে। সকালে চিংকি যখন ঘুমিয়ে ওঠে দেখে যে গাট্টু নিজের স্টাডি টেবিলে বসে কিছু লিখছিল। আরে গাট্টু, গুড মর্নিং। এটা তুমি সকাল সকাল কি লিখছো? চিঙ্কি, আমি স্পিচ লিখছি, আর জানো তুমি, আমি অনেক কিছু লিখে নিয়েছি। ওয়াও গাট্টু, এটা তো খুবই ভালো কথা, ফাইনালি তোমার স্পিচ রেডি হয়ে গেল। হ্যাঁ চিঙ্কি, এখন আসবে না স্কুলের ব্লু হাউস ক্যাপ্টেন হওয়ার মজা। আরে আরে গাট্টু, এত ওভার কনফিডেন্ট হয়েও না, এখন তো ইলেকশন বাকি আছে।
যাই হয়ে যাক চিঙ্কি, দেখো জিতবো তো আমি। আমার পোস্টার্স ভালো হয়েছে আর আমার স্পিচটাও খুব ভালো। ঠিক আছে গাট্টু, অল দ্য ভেরি বেস্ট। স্কুল গিয়ে সব বাচ্চারা খুব বড় ক্যাম্পেনিং করে আর সবাই নিজের নিজের পোস্টার্স নিয়ে সারা স্কুলে ঘোরে। এইভাবে সারাটা দিন পেরিয়ে যায়। পরের দিন সব পার্টিসিপেন্টসদের স্টেজে গিয়ে নিজেদের স্পিচ দেওয়ার ছিল। তার ঠিক 2 ঘন্টা পরে রেজাল্টস অ্যানাউন্স হওয়ার ছিল। চিঙ্কি, আমি খুব নার্ভাস ফিল করছি। আমি ভালো স্পিচ দিতে পারবো তো? আর নয় কি গাট্টু, তুমি এত বড় প্র্যাকটিস করেছো, আমার তোমার উপরে অনেক বিশ্বাস। থ্যাংক ইউ চিঙ্কি। তারপর গাট্টুর টার্ন আসে আর ও নিজের স্পিচ দেয়। গাট্টুর কনফিডেন্স দেখে সব বাচ্চারা আর টিচাররা মিলে গাট্টুর জন্য অনেক ক্ল্যাপিং করে। তারপরে সব বাচ্চারা নিজের নিজের ক্লাসে চলে যায়। চিঙ্কি, আমার মনটা তো রেজাল্টসের দিকে আছে। কে জানে কে জিতবে। কোনো ব্যাপার না গাট্টু, তুমি তো নিজের বেস্ট দিয়েছো, এখন তুমি টেনশন নিও না। গাট্টু আর চিঙ্কি কথা বলছিল, তখনই ক্লাসে টিচার আসে আর সব বাচ্চারা একদম সিরিয়াস হয়ে যায়। বাচ্চারা, ইলেকশনের রেজাল্ট এসে গেছে। গাট্টুর টেনশন আরো বেড়ে যায়। কিন্তু তখনই টিচার অ্যানাউন্সমেন্ট করে যে গাট্টুকে ব্লু হাউসের ক্যাপ্টেন বানানো হয়েছে। সব বাচ্চারাও গাট্টুর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। দেখলে গাট্টু, আমি বলেছিলাম না তুমিই জিতবে। কংগ্রাচুলেশন গাট্টু। কংগ্রাচুলেশনস গাট্টু, এখন তো পার্টি হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। গাট্টু আর চিঙ্কি অনেক দিন ধরে বৃষ্টির অপেক্ষা করছিল। বৃষ্টির মৌসুম তো এসে গেছিল, কিন্তু এখনো প্রথম বৃষ্টি নেমেছিল না। কিন্তু আজ সকাল থেকে মৌসুম খুব সুন্দর ছিল, একদমই রোদ বেরিয়েছিল না। আর এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে চলেছে। গাট্টু আর চিঙ্কি বালকনিতে বসে খুব উদ্বিগ্ন হয়ে প্রথম বৃষ্টি আর দাদু দিদার আসার অপেক্ষা করছিল। চিঙ্কি, আজ দাদু দিদার সঙ্গে খুব মজা করা হবে। আমি তো ওয়েট করতে পারছি না। হয়তো বৃষ্টিও হতে পারে। হ্যাঁ গাট্টু, আর দাদু দিদাও তাড়াতাড়ি চলে আসে। তখনই ডোরবেল বাজে আর দাদু দিদা এসে যায়। গাট্টু আর চিঙ্কি খুব আদর করে ওনাদের ওয়েলকাম করে। মা সবাইকে জল খাবার দেয়। বাচ্চারা, এত ভালো আবহাওয়া, চলো তোমাদেরকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি আমি। বেড়াতে যাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি চট করে তৈরি হয়ে যায়। তারপরে দাদু দিদা আর গাট্টু চিঙ্কি বৃষ্টির মজা নেওয়ার জন্য লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়ে। কার কিছুটা দূরে পৌঁছেছিল যখন ঝমাঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও দাদু, এখন তো ড্রাইভে আরো মজা। বাচ্চারা, এই বৃষ্টির মৌসুমে তোমরা দুজনে কি ভুট্টা মানে কর্ন খেতে চাও কি? বাহ দিদা, তুমি তো একদম আমার মনের কথা বলে দিলে। হ্যাঁ দিদা, আমরা নিশ্চয়ই খাবো টেস্টি মকাই। তারপরে গাট্টু চিঙ্কি আর দাদু দিদা মিলে সুস্বাদু ভুট্টা এনজয় করে। কত জোরে বৃষ্টি হচ্ছে চিঙ্কি, তোমার মনে আছে একবার যখন আমরা স্কুল থেকে আসছিলাম এমন জোর বৃষ্টিতে ফেসে গেছিলাম? হ্যাঁ গাট্টু, কিন্তু ওইটা আমি কি করে ভুলতে পারি। সেই দিন খুব জোর বৃষ্টি হয়েছিল। আমার তো পুরো ড্রেসটা জল আর কাদায় নোংরা হয়ে গেছিল। হ্যাঁ, আর আমার কত সর্দি হয়ে গেছিল। হ্যাঁ, তাই তো মা আমাদের বৃষ্টিতে ভিজতে বারণ করে। আরে চিন্তার কোনো কারণ নেই বাবা, এখন তোমরা দুজন একদম সেফ, তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপর দাদু বাড়ির দিকে গাড়িটা ঘুরিয়ে দেয়। তখনই গাট্টুর আরেকবার খিদে পেয়ে যায়। দাদু, আমার আবার খিদে পাচ্ছে। গাট্টু, তুমিও না, তোমার কি পেট কখনো ভরে না? কোনো ব্যাপার না গাট্টু বাবা, তোমরা তো বাড়ন্ত বাচ্চা, তোমাদের তো অনেক খাওয়া দাওয়া করা উচিত। আর এমনিতেও এই বর্ষাকালে গরম খাবার খাওয়ার থেকে ভালো আর কোনো জিনিস নেই। তো দাদু, তুমি আমাদের কি খাওয়াবে? বাচ্চারা, এখন আমি তোমাদেরকে চান্দুর বিখ্যাত বড়া খাওয়াবো। বাহ দাদু, আমার তো ভাজা খুব পছন্দ। ইপ্পি! হ্যাঁ, বড়া তো আমারও পছন্দ। আর তার সঙ্গে সবুজ চাটনি পেলে আহা কি আনন্দ। আরে গাট্টু,
তুমি তো একদম বড় মানুষদের মতন কথা বলছো। তারপরে দাদু সবাইকে নিয়ে চান্দুর নাম করা ভাজা বড়া খেতে নিয়ে যায়। তেলে ভাজা খেয়ে গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে যায়। ওয়াও দাদু, এই বড়াটা তো সত্যিতে খুবই ভালো। এখন আমি বুঝলাম যে এই বড়াটা এত ফেমাস কেন হয়েছে। বাচ্চারা, এই বড়া আমি সেই দিন থেকে খাচ্ছি যেদিন থেকে আমি জব করতাম। আর আমি প্রায় এখানেই আসতাম। তখন এইখানে এনার বাবা বড়া বিক্রি করতেন। কি বলছো তুমি দাদু? এই তেলে ভাজার দোকানটা এত পুরনো? আর নয়তো কি বাচ্চারা, এই দোকানটা খুবই পুরনো। ওয়াও, যত পুরনো দোকান তত ভালোই টেস্ট। তারপর সবাই মিলে টেস্টি তেলে ভাজা এনজয় করে। আর গাট্টু একটু তেলে ভাজা মার জন্য প্যাক করে নেয়। তাহলে দাদু, আমরা কি এখন সবাই বাড়ি যাচ্ছি? আরে না, আমার খুব মজা আসছে, আমি এখন বাড়ি যাব না। বাচ্চারা, বাড়ি তো যেতেই হবে, তাই না? কিন্তু বাড়ি যাবার আগে আমরা তোমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। ওয়াও, স্পেশাল জায়গা? কোন স্পেশাল জায়গা দিদা? বলো না। বাচ্চারা, বৃষ্টি বন্ধ হতেই চলেছে। এখন আমরা সবাই মিলে একটা সুন্দর রেইনবো দেখতে যাব। হ্যাঁ বাচ্চারা, আমি একটা এমন জায়গা জানি যেখানে বৃষ্টির পরে খুব ভালো রেইনবো হয়। এই সব শুনে গাট্টু আর চিঙ্কি একদম এক্সাইটেড হয়ে যায়। দাদু, আমি তো কন্ট্রোলই করতে পারছি না। কখন আসবে ওই জায়গাটা? ব্যাস ব্যাস চিঙ্কি মা, একটু ওয়েট করে না মা, আমরা সেইখানে পৌঁছাতেই যাচ্ছি। তারপর দাদু, দিদা আর গাট্টু চিঙ্কি ওই স্পেশাল জায়গাটায় পৌঁছে যায়, যেখান থেকে রেইনবো দেখা যাবে। বৃষ্টিও থেমে গেছিল। সবাই এক্সাইটেড হয়ে রেইনবোটা বেরোনোর ওয়েট করছিল। কিছুক্ষণ পরেই একটা খুব সুন্দর রেইনবো আকাশে দেখা গেল। ওয়াও, আমি এত সুন্দর রেইনবো আজ অব্দি দেখিনি কোথাও। দিদা, এই রেইনবো তো সত্যি কি সুন্দর। আমাদের বাড়ি থেকে তো কোনোদিন এত সুন্দর রেইনবো দেখা যাবে না। হ্যাঁ বাচ্চারা, এইটা তো একটা স্পেশাল জায়গা। আর পুরো জায়গাতে এইখান থেকেই সব থেকে সুন্দর রেইনবো দেখা যায়। জানো বাচ্চারা, প্রায় আমি আর তোমার দিদা বৃষ্টি হওয়ার পরে এখানেই রেইনবো দেখতে আসি। এখন তোমরা যখন এটা পছন্দ করেছো, আমরা তোমাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ দাদু, তুমি আমাদেরকে নিয়ে এসো, আর তার সঙ্গে গরম গরম বড়া আর মকাই নিয়ে এসো। ওয়াও, কত মজা আসবে, তাই না? দাদু, দিদা গাট্টু আর চিঙ্কির কথা শুনে হেসে দেয়। তারপর সবাই বাড়ির দিকে চলে যায়। ভিডিও গেমের চেষ্টা। স্কুল শেষ হতেই গাট্টু চিঙ্কি ঘরে চলে আসে। চলো সোনারা, খাবার তৈরি হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে না? স্কুল থেকে এসে আগে হাত পা ধোয়া। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। আর আজ তো তুমি ছোলে ভাটুরি বানিয়েছো না? উফ, কি দারুণ গন্ধ আসছে। গন্ধ তো আসবেই, কারণ এত ভালোবেসে বানিয়েছি যে। চলো তাড়াতাড়ি বসে যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে মজাই পাবে না আর। হ্যাঁ মা। গাট্টু আর চিঙ্কি ডাইনিং টেবিলে বসে পড়ে। মা ওদের প্লেটে ছোলে ভাটুরে বের করে দেয়। চিঙ্কি ওটা খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু গাট্টুর খাওয়ার দিকে মন ছিল না। মা, তোমার ফোন কোথায়? আমার ফোন? কি দরকার আমার ফোন? চাই, একটু বলো না কোথায়। আগে বল যে কি দরকার। তুমি বুঝবে না। আরে বাহ, এটা তো দারুণ। চিঙ্কি, কি হয়েছে ওর? আরে, ওই গেমটা খেলতে চায়, একদম দিও না ওকে। মাইন্ড ইওর ওন বিজনেস চিঙ্কি। একটা নতুন গেম এসছে, আর সবাই ওর বন্ধুরা এই ব্যাপারে কথা বলছিল। আর এই গেমটা মোবাইলে খেলে। আচ্ছা, কি এমন গেম দেখি তো? মা, একটা কার রেসিং গেম আছে, জুমজুম এক্স। ওর মধ্যে অনেক ফাস্ট কার আছে, যেমন ফারারি, বুগাটি,
যেটা নিয়ে তুমি খেলতে পারো। আমার সব বন্ধু ওই গেমটাই খেলছে মা, আমারও খেলার আছে। খাওয়ার পরে একটু খেলতে পারবো না প্লিজ মা, প্লিজ? আচ্ছা আচ্ছা খেলিস তুই, এখন খাবারটা তো খা। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ওর কথা শুনো না, না হলে ও ফোনের সাথে চিপকে যাবে, তারপর আর কারোর কথা শুনবে না। মা চিঙ্কিকে বাচ্চা ভেবে ওর উপর হাসতে লাগে। গাট্টু খাবার পর মায়ের কাছ থেকে ফোন নিয়ে নেয়। দেখ গাট্টু, এখন 2টো বাজে, আমি কিন্তু 3টের সময় ফোন নিয়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা, নিশ্চিন্ত থাকো, আমি দিয়ে দেব। হ্যাঁ মা, আর 1 ঘন্টা প্লিজ, আমি একটা লেভেল আগে এসে গেছি। 4টের সময় নিশ্চয়ই ফোন দিয়ে দেব। এভাবে করতে করতে ঘড়িতে 7টা বেজে যায় আর গাট্টু চিঙ্কির বাবাও অফিস থেকে ফিরে আসে। আরে তুমি এসে গেছো, একটু গাট্টুকে বোঝাও না, সে দুপুর থেকে আমার মোবাইলটা নিয়ে বসে আছে, এখনো ফেরত দিচ্ছে না। গট্টু, মায়ের ফোন ফিরিয়ে দাও। গেম খেলতে থাকবে তাহলে চোখ খারাপ হয়ে যাবে। আর হোমওয়ার্ক করেছো? চিঙ্কি, এ আজ হোমওয়ার্ক করেছে? না বাবা, ঘরে আসতেই মোবাইলে গেম শুরু। গট্টু, ফোন আমায় দাও, যাও হোমওয়ার্ক করো। আজ থেকে তুমি ফোন পাবে না। শোনো, এতে পাসওয়ার্ড লাগিয়ে দাও। এখানে গাট্টু আর রাগ করতে পারবে না। সন্ধেবেলায় গাট্টু চিঙ্কি হোমওয়ার্ক করতে বসে, কিন্তু গাট্টুর মাথায় সেই গেমের খেলায় ঘুরতে থাকে। গাট্টু, তুই তো ভূতের মতো লাগছিস, সকাল সকাল কি করছিলিস? চেঁচিও না চিঙ্কি, মাথা ব্যথা হচ্ছে। তুই সারা রাত গেম খেলেছিস, এভাবে তো ঘুমও হয়নি ঠিকঠাক, স্কুলে যাবি কি করে? গাট্টু, তোমার কি হয়েছে? শরীর খারাপ কি? সারা রাত জুম এক্স খেলছিল, তাই তো এরকম দেখতে লাগছে। বাপ রে, এইটা শুধু গাট্টুই করতে পারবে, বাবা মা বকা দেয়নি? আমিও জুম এক্সের ভক্ত হয়ে গেছিলাম, এখন তো বাবা মা আমাকে ফোনও দেয় না। মা বাবা তো মোবাইলে পাসওয়ার্ডও দিয়েছিল, কিন্তু গাট্টু খুঁজে ফেলে। এইটা তো ঠিক বললে তুমি। আচ্ছা, আজকে ফ্রাইডে, আজ সবাই পার্কে খেলার জন্য দেখা করা হচ্ছে, ঠিক আছে? তোমরা আসছো তো? হ্যাঁ। ইয়েস, আবার দেখা হবে। চল না গাট্টু, বাইরে খেলতে যাই, সবাই আসবে আজকে। হারি, বন্টি, বিন্নি, গুড্ডি সবাই। চ না যাই, চ না। চিঙ্কি, বিরক্ত করো না, তোমার যাওয়ার আছে, তুমি যাও। চিঙ্কি তো অবাক হয়ে যায়, কারণ গাট্টু খেলার জন্য সব সময় তৈরি থাকতো, কিন্তু এখন খেলতে যেতে চাইছে না। চিঙ্কির খুব চিন্তা হয় গাট্টুকে নিয়ে। ও একটু রেগে মেগে ওখান থেকে খেলতে চলে যায়। পরের দিন গাট্টু আবার মোবাইল ফোনে গেম খেলছিল। হঠাৎ তখন স্ক্রিনে একটা অ্যালার্ট আসে, ওখানে বড় বড় লাল অক্ষরে লেখা ছিল গেম আপডেট, প্লিজ ওয়েট। ও ভীষণ ফ্রাস্ট্রেট করতে লাগে। ওর গেম খেলা ছিল, কিন্তু আপডেটের জন্য ওকে তো দাঁড়াতেই হবে। গেম আপডেট হতে তো সময় লাগবে, ততক্ষণ কি করা যেতে পারে? গিয়ে দেখি চিঙ্কি কি করছে। মা, চিঙ্কি কোথায়? আরে, তুই গেম থেকে বেরিয়ে এসছিস? চিঙ্কি তো বাইরে খেলতে গেছে বন্ধুদের সাথে, পার্কে হরিও এসছে, তুইও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি আসছি। আরে গাট্টু, তুই এসে গেলি? আমি ভেবেছিলাম তুমি গেমের পরে আমাদের ভুলে গেছো। আমার তো মনে হয়েছিল জুম এক্স আমাদের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমিও। চ না, আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। তুই নতুন এসছিস না, তাই তুই আমাদের ধরবি। চ, এখন পালা। গাট্টু সবার পেছনে দৌড়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু দৌড়ানোর জন্য ওর একদম শক্তি ছিল না। ওর খুব দুর্বল লাগছিল, ওর যেন মাথা ঘোরাচ্ছিল। অনেক দিন পর খেলাধুলার জন্য ওর চোখ যেন রোদও সহ্য করতে পারছিল না, আর খুব ঘামও হতে লাগে ওর। জোরে জোরে হাঁপাতেও লাগে। দুর্বল লাগার জন্য গাট্টু মাটিতে পড়ে যায়। সব বন্ধুরা ওকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে দৌড়ে ওর কাছে যায়। তখন গাট্টু কাঁদতে লাগে। গাট্টু, কি হলো? তুই ঠিক আছিস তো? না চিঙ্কি, আমার ক্লান্ত লাগছে, এমন মনে হচ্ছে যেন আমি আর কখনো খেলতে পারবো না। আমার কি হচ্ছে চিঙ্কি? ও
ওফো গাট্টু, এটা তো হতোই। রাত্রিবেলা শুচ্ছিস না, খাবার খাচ্ছিস না, সারাদিন গেম খেলছিস, এখন তো দুর্বল লাগবেই। কোনো ব্যাপার নেই গাট্টু, আমরা আবার তোমাকে স্ট্রং আর হ্যাপি করে তুলবো। তার জন্য আমাকে কি করতে হবে? এর জন্যই তোকে খেতে হবে সবুজ সবুজ শাক। আমাদের সঙ্গে খেলতে হবে। তোমার দরকার খুব ভালো ঘুম আর অনেক ভিটামিন ডি, যেটা তুমি পাবে সূর্য মামার থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট গাট্টু, তোকে গেম খেলা বন্ধ করতে হবে। গাট্টুর খুব খারাপ লাগে, কিন্তু ও জানতো যে চিঙ্কি ঠিক বলছে। ঠিক বলছো চিঙ্কি, আমার গেম খেলা কম করতে হবে। গাট্টু এবার চিঙ্কি আর বন্ধুদের কথা শুনে ঘরে গিয়ে আর ফোন ছোঁয় না। আর মা রাত্রিবেলার খাবারে ভেন্ডি আর রুটি দেয়, যেটা ও খুব আনন্দে খায়। আর সেই রাতে গাট্টু টাইমে শুয়ে পড়ে। ওকে টাইমে শুতে দেখে ওর মা বাবা খুব আনন্দে হাসে। স্কুলে টিফিন টাইমে আবার নতুন গেমের চর্চা হচ্ছিল। এই গেমটা একটা ফ্যান্টাসি গেম, যার মধ্যে জাদুঘর আর ড্রাগন আছে। সত্যিতে? কি গাট্টু, আবার গেমের ভূত হওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, কিন্তু রোজ নয়, সপ্তাহে শুধু একদিন। গাট্টু, তুই শোধরাবি না। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে, তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখবো। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে, এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না? এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে, এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না, আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট। উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন। সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায় আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয় আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো। আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে। আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা, চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি? আর এটা বলে ও নিজের রুমে চলে যায়।
দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার। কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল। তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর। শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকারের। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও। যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করবো না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সবসময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল, এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম। চিঙ্কি তো খুব বুদ্ধিমতী। আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে, আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি সত্যি? আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু চিঙ্কি গেল দুবাই। কথায় আছে যে দেশ বিদেশে ঘুরলে আমাদের জ্ঞান আরো বাড়ে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যায়, আর এতে আমাদের বুদ্ধিও বাড়ে। পাসপোর্ট হওয়ার পর থেকেই গাট্টু চিঙ্কি নিজের দুবাই ট্রিপের অপেক্ষায় থাকে, আর শেষমেশ সেই দিন এসে যায়, আর দুজনে তৈরি হয়ে যায়। দুজনের প্যাকিং অলমোস্ট কমপ্লিট। তো বাবা মাকে বলে, সব টিকিট, ভিসা, পাসপোর্ট সাবধানে রাখবে। মা,
এই কাজটা আমি করে নিচ্ছি। চিঙ্কি তারপর সব ডকুমেন্টস একটা প্যাকে ভালো করে রাখে। তখন মা হেসে হেসে ওকে বলে, দারুণ চিঙ্কি। গাট্টু ক্যাব ডাকে আর সব জিনিস ক্যাবে রাখতে বাবাকে সাহায্য করে। তারপর পুরো ফ্যামিলি এয়ারপোর্টের দিকে রওনা হয়। রাস্তায় তো ওরা একটা এরোপ্লেনকে আকাশে উড়তেও দেখে। তো গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি, কিছুক্ষণে আমরা একটা এরোপ্লেনে আকাশে উড়বো। দারুণ মজা লাগবে গাট্টু। তারপর ওরা এয়ারপোর্টে ঢুকে যায়। সিকিউরিটি চেকস আর বোর্ডিং এর অন্যান্য ফর্মালিটিস পুরো করে ওরা একটা বড় এরোপ্লেনে ঢুকে পড়ে। ওয়াও, এই প্লেনটা তো খুবই বড়। যখন প্লেন রানওয়েতে খুব ফাস্টে উড়তে লাগে তখন গাট্টু চিঙ্কি এটা দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। আর নিমেষের মধ্যে প্লেন আকাশের উঁচুতে উড়ে যায় আর জানলা দিয়ে বাইরে সাদা মেঘ দেখা যেতে লাগে। দেখো চিঙ্কি, আমরা মেঘের মাঝখানে উড়ছি। কিছু ঘন্টার মধ্যে ওদের ফ্লাইট দুবাইয়ে ল্যান্ড করে। আর এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার পথে মা, বাবা, গাট্টু, চিঙ্কি দুবাইয়ের উঁচু উঁচু বিল্ডিং দেখে অবাক হয়ে যায় আর খুব খুশিও হয়। হোটেলে এসে বাবা বলে, বাচ্চারা বিশ্রাম নিয়ে নাও, বিকেলে আমরা বুর্জ খলিফা দেখতে যাচ্ছি। ওয়াও, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। বিকেল হতে যখন মা, বাবা, গাট্টু, চিঙ্কি বুর্জ খলিফা পৌঁছায় তো বুর্জ খলিফার হাইট দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন বুর্জ খলিফায় চড়ে সোজা আকাশ ছোঁয়া যাবে। তো বাচ্চারা, কেমন লাগছে এই বুর্জ খলিফা? ও মাই গড, আমি যা ভেবেছিলাম এর থেকে অনেক বেশি অ্যামেজিং এই বিল্ডিংটা। সেদিন তো টিভিতে দেখে বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিল্ডিং এত লম্বা হতে পারে, কিন্তু আজকে তো চোখের সামনে দেখলাম। হ্যাঁ সোনারা, বুর্জ খলিফা 800 মিটার থেকেও বেশি উঁচু। চলো এবার ভেতরে যাই আমরা। আর এটা বলি মা, বাবা, গাট্টু, চিঙ্কি বুর্জ খলিফার ভেতরে চলে যায় আর লিফটের ভেতরে গিয়ে সোজা অবজারভেশন ডেস্কে চলে যায়, যা লেভেল 125 ছিল, যেখান থেকে পুরো দুবাইয়ের একটা দুর্দান্ত দৃশ্য দেখতে পায় ওরা। এইটা কত ইনক্রেডিবল ভিউ না চিঙ্কি? হ্যাঁ রে গাট্টু, এখান থেকে তো কত বড় বড় বিল্ডিংস ও ছোট্ট ছোট্ট পুতুলের মতো লাগছে। বুর্জ খলিফার সেই না ভুলতে পারা দৃশ্য দেখার পর ওরা বুর্জ খলিফার সামনে ওরা দুবাই ফাউন্টেন শো দেখতে যায়। দুবাই ফাউন্টেন শো বড় বড় বিল্ডিং এর মাঝখানে একটা বড় লেকে হয়, যেখানে মিউজিক আর লাইটের সাথে সুন্দর ফোয়ারা বেরোয় আর মনে হয় যেন যে জলগুলো মিউজিকের সাথে লাফালাফি করছে। ওই দেখো চিঙ্কি, ওই ফোয়ারাটা কত উঁচুতে গেল। হ্যাঁ, আর মিউজিকের সাথেও ফোয়ারার ডাইরেকশন গুলো চেঞ্জ হচ্ছিল। আরে এর মধ্যে কিছু ফোয়ারা 150 মিটার হাইট অব্দিও যায়, যেটা অলমোস্ট 40 তলা বিল্ডিং এর সমান হয়। ফোয়ারার পরের জলের ধারা বেরোতেই বাবা বলে, এই দুবাইয়ের ফাউন্টেন শো পৃথিবীতে সবথেকে বড় কোরিওগ্রাফ ফাউন্টেন শো। আর এটা শুনে গাট্টু চিঙ্কি হাততালি দিতে লাগে। তোমাদের এই খুশির জন্যই আমি দুবাই ট্রিপ প্ল্যান করেছিলাম। দুবাইয়ের ফাউন্টেন শোর মজা নেওয়ার পর মা, বাবা আর গাট্টু চিঙ্কি পাম জুমেরার দিকে এগিয়ে যায়। পাম জুমেরা আসলে একটা ম্যান মেড আইল্যান্ড টাইপের, যাকে মডার্ন আর্কিটেকচার আর ইঞ্জিনিয়ারিং এর অদ্ভুত মিশ্রণ বলা হয়। চারিদিক দিয়ে জলে ঘেরা একটা এমন আইল্যান্ড যার ডিজাইন একদম পাম গাছের মতো, আর উপর থেকে দেখলে তা অপূর্ব দেখতে লাগে। পাম জুমেরা যাওয়ার জন্য মা, বাবা আর গাট্টু চিঙ্কি মনোরেলে চড়ে যায়, যেটা ওদের ম্যান আইল্যান্ড থেকে সোজা আটলান্টিস হোটেলে নিয়ে যায়। মনোরেল থেকে বাইরের দৃশ্য অপূর্ব দেখতে লাগছিল। প্রথমে দুবাইয়ের মডার্ন বিল্ডিংস আর তার দরজা অব্দি জলই জল। আর আটলান্টিস হোটেল তো তার ইউনিক ডিজাইনের জন্য পুরো পৃথিবীতে প্রসিদ্ধ। আরে চিঙ্কি, চেকল্যান্টিস হোটেল তো আমরা অনেকগুলো সিনেমাতে দেখেছি। হ্যাঁ, কি সুন্দর না দেখতে। সোনারা, তোরা কি জানিস যে দুবাই একটা ফেমাস ডেস্টিনেশন ফর শুটিং? এই জন্য তো তোরা এই জায়গাটা অনেক ফিল্মেও দেখেছিস। পাম জুমেরাতে এরকম আরো অনেক হোটেলস, কমপ্লেক্স আর ঘোরার জায়গা আছে। গাট্টু চিঙ্কির জন্য তো এই সব কিছু এক্সপিরিয়েন্স করা নতুন ছিল। আর এত ঘোরাঘুরির পর গাট্টু চিঙ্কি ক্লান্ত হয়ে যায় আর হোটেলে ফিরে আসতেই সঙ্গে সঙ্গে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন মা যেই ওদের ডাকে তো ওদের মনে অনেক কিউরিসিটি ছিল
যে আজকে কোথায় কোথায় যাবে। আজকে কি প্ল্যান বাবা? হ্যাঁ, আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব বাবা? মা তখন হেসে বাবার দিকে দেখে। আজকে তো প্রথমত তোমার মাকে আমরা শপিং করাবো, তারপরে সকলে মিলে ডেজার্ট সাফারিতে যাব। আর শপিং করতে ওরা দুবাই মলে যায়, যেটা ওখানকার সব থেকে ফেমাস মল ছিল। ওখানে গিয়ে গাট্টু চিংকি দুবাই মলের সাইজ দেখে অবাক হয়ে যায়। এত বড় মল ওরা আগে কখনো দেখেইনি তো। ও মাই গড, এই মলটা কত বড়! যেখানে দেখছি শুধু মলটাই দেখতে পাচ্ছি। আরে ওটা দেখ, ওই বোর্ডে দুবাই মলের ব্যাপারে কিছু ইনফরমেশন লেখা আছে। গাট্টু চিংকি তখন কাছে গিয়ে পড়তে লাগে। এই মলটা তো 200টা ফুটবল গ্রাউন্ডের মতন বড়। দুবাইতে সব জিনিসই কি এত উঁচু লম্বা আর বড় হয় নাকি? আমরা যদি সারাদিনও এখানে ঘুরি না, এই মল ঘুরে শেষ করতে পারবো না। এই দুবাই মলে পুরো 1200টা রিটেল স্টোর আছে। আর দুবাই মল পৃথিবীর সব থেকে ফেভারিট শপিং ডেস্টিনেশনের মধ্যে একটা। মা সেখান থেকে বেশ ভালো শপিং করে। বাচ্চা, বাবা, রিলেটিভস সবার জন্য কিছু না কিছু নিয়ে নেয়। ঘর সাজানোর জিনিসপত্র। মার তো শপিং করতে বেশ মজা লাগছিল। গাট্টু চিংকিও একটা টয় স্টোর থেকে ওদের জন্য খেলনা নেয়। আর বাবা নিজের জন্য একটা ই-বুক রিডার নেয়। আর তারপর সময় আসে ডেজার্ট সাফারির। বুর্জ খলিফার বা এটাই অনবদ্য জিনিস যা গাট্টু চিংকি এক্সপিরিয়েন্স করে। আর সেটা হলো ডেজার্ট সাফারি। একটা বড় এসইউভিতে বসে মা, বাবা আর গাট্টু চিংকি দূরে বিস্তৃত মরুভূমিতে চলে যাচ্ছিল। স্যান্ড ডিউন্সের উঁচু নিচু খাড়া স্লোপে যখন ড্রাইভার গাড়ি ঘুরিয়ে দিত, তখন ভয় আর এক্সাইটমেন্ট একসাথে হতো। আমার তো খুব ভয় করছে, গাড়ি পাল্টে যাবে না তো? আরে ভয় পেও না চিংকি, এইটাই তো ডেজার্ট সাফারির মজা। হ্যাঁ, এই ড্রাইভাররা খুবই এক্সপিরিয়েন্সড, এত সহজে গাড়ি পাল্টাবে না। স্যান্ড ডিউন্সে এসইউভি রাইডের পর ওরা সবাই মরুভূমিতে অ্যাডভেঞ্চার রাইড করতে লাগে। গাট্টু চিংকি তো ওখানে স্যান্ড বোর্ডিং ট্রাই করে, আর মা বাবা সেখানে কোয়াইট বাইকিং এর মজা নেয়। রাত্রে ডেজার্ট সাফারির আর একটা মজা ছিল। খোলা আকাশের নিচে টেন্টে লোকাল মিউজিক, ডান্স আর দারুণ খাবার। লাইটস দিয়ে এত সুন্দর সাজানো ছিল যে মুগ্ধ হয়ে যেতে হয়। আর অ্যারাবিক মিউজিকের তালে নাচ গান সবকিছু যেন অনবদ্য, যেন অন্য কোনো পৃথিবীতে আছে। আর গাট্টু চিংকি সব থেকে বেশি মজা এই ডেজার্ট সাফারিতেই করে। যখন ট্রিপ শেষ হয়ে আসে আর গাট্টু চিংকি মা বাবা ইন্ডিয়ার জন্য রওনা হয়, তো গাট্টু চিংকি খুব খুশি ছিল। সব কিছু কত দারুণ ছিল, দুবাই দারুণ জায়গা। হ্যাঁ, এই দুবাই ট্রিপ আমার সবসময় মনে থাকবে। বাচ্চাদের পিৎজা পার্টি। গাট্টু আর চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা বাবা, তোমরা কি রেডি হয়ে গেলে? তাড়াতাড়ি চলো, প্যারেন্টস টিচার মিটিং শুরু হয়ে গিয়ে থাকবে। আরে আমি তো কখন থেকে রেডি গাট্টু, তোমার মাকে দেখো এখনো রেডি হয়নি। যাও চিংকি, তোমার মাকে গিয়ে বলো যে তাড়াতাড়ি করুক। ওকে বাবা। আরে আরে এসে গেছি আমি, চলো এবার গাট্টু চিংকি আর মা বাবা স্কুলে যায়। গাট্টু চিংকি, কি মনে হয় তোমাদের কেমন মার্কস থাকবে? টিচার কোনো কমপ্লেন করবে না তো? না না বাবা, আমরা তো কমপ্লেন করার মতন কাজই করিনি, তাই না চিংকি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর আমরা তো পড়াশোনাও খুব মন দিয়ে করেছি, তাই রেজাল্টও ভালোই হবে। হ্যাঁ, এটা ঠিক কথা। এবার কিন্তু গাট্টু চিংকি বেশ রাত জেগে জেগে পড়াশোনা করেছে। ওহো, চলো তোমার ক্লাস এসে গেছে, এখনই জানতে পারবে সব। ক্লাসে গুড্ডি, হরি আর বান্টিরও মা বাবা এসেছিল। গুড মর্নিং ম্যাম। হ্যালো ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। তারপর মা বাবা বাকি প্যারেন্টসদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর একে অপরের সাথে কথা বলতে লাগে। এই নাও গাট্টু চিংকি, তোমাদের রেজাল্ট। তোমরা দুজনেই ইউনিট টেস্টে বেশ ভালো রেজাল্ট করেছো। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। দেখলে বাবা, আমি বলেছিলাম না? হ্যাঁ গাট্টু, ভেরি গুড। ভেরি গুড সোনারা, তোরা মন দিয়ে এভাবেই পড়াশোনা করিস। থ্যাংক ইউ মা। তারপর গাট্টু চিংকি অন্য বন্ধুদের সাথে কথা বলতে লাগে আর মার্কস ডিসকাস করে। আমি তো সায়েন্সে সব থেকে বেশি মার্কস পেয়েছি। আরে সায়েন্সে তো আমার সব থেকে কম এসেছে, কিন্তু ইংলিশে ক্লাসে আমার সব থেকে হাইয়েস্ট এসেছে। ইংলিশে আমার একটু কম রয়ে গেছে,
কিন্তু ক্লাসে আমার হিন্দিতে সব থেকে হাইয়েস্ট এসছে। বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো মার্কস এনেছো। যেখানে ভুল ত্রুটি রয়েছে সেইখানে একটুখানি কষ্ট করো আর তাকে ইমপ্রুভ করো। হ্যাঁ বাচ্চারা, এক্স্যাক্টলি। সব বাচ্চারা এত ভালো মার্কস স্কোর করেছে যে এর জন্য আপনাকে তো ট্রিটও দেওয়া উচিত। বলো, কি খাবার খাবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বলো কি খাবে? আজ তো পার্টি করাই উচিত। আঙ্কেলের কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ওয়াও, পার্টি! বলো বন্ধুরা, কি খাবে তোমরা? চল না আমরা চাট খেতে যাব। না না চিঙ্কি, চাট তো আমরা মাঝে মধ্যেই খাই, চল না কিছু আলাদা খাই। হ্যাঁ, একদম ঠিক বললো গুড্ডি। আজকের পার্টি স্পেশাল, তাই আমাদের কিছু স্পেশাল খাওয়া উচিত নয়? বাচ্চারা এভাবেই নিজেদের মধ্যে ডিসকাস করতে লাগে যে কি খাওয়া যায়, আর মা বাবারা ওদের দেখে হাসতে লাগে। তারপর সব বাচ্চারা একসাথে বলে, পিৎজা! আমরা ডিসাইড করে নিয়েছি। হ্যাঁ, আমরা পিৎজা খেতে যাব। সব ঠিক আছে, চলো গিয়ে পিৎজা পার্টি করি। তারপর সবাই মিলে পিৎজা খেতে যায় আর আরাম করে টেবিল নিয়ে বসে পড়ে। হ্যাঁ বাচ্চারা, আপনাদের কোন কোন পিৎজা খাবার আছে? আমার তো ভেজিটেরিয়ান পিৎজা খাওয়ার আছে বাবা। হ্যাঁ, আমিও সেই পিৎজাটাই খাবো, ওতে কর্ন, ক্যাপসিকাম আর টমেটো দিও। হ্যাঁ বাবা। ঠিক আছে গাট্টু, চিঙ্কি আর গুড্ডি, হারি, বান্টি, তোমাদের কোন পিৎজাটা চাই? কাকু, আমি চিজি পিৎজা খাবো। আমি বেল পেপারের সেই স্পাইসি পিৎজা খাবো। হ্যাঁ, আমিও হারিওয়ালা পিৎজা খাবো, সেটা খুব ভালো হয়। ঠিক আছে বাচ্চারা, আমি এক্ষুনি অর্ডার দিয়ে আসছি। বাবা অর্ডার দিতে চলে যায় আর বাকি প্যারেন্টস আর বাচ্চারা গল্প করতে লেগে যায়। আমার আর চিঙ্কির পিৎজা তো কত হেলদি হবে। হ্যাঁ, টেস্টও থাকবে, হেলদিও থাকবে, সবকিছুর বেস্ট মিক্স। কিন্তু আমার চিজি পিৎজার তো কোনো কম্পিটিশন নেই। ওর চিজি পুল দেখে আমার থেকে চাস না কিন্তু। এটা শুনে গাট্টু, চিঙ্কি আর হরিবান্টি চিন্তায় পড়ে যায় আর একে অপরকে দেখতে লাগে। তো হরি আস্তে আস্তে বান্টির কানে বলে, আরে বান্টি, তুমি আবার কোথাও ভুল করে দাওনি তো? গুড্ডির পিৎজাটা সব থেকে বেশি টেস্টি হতে চলেছে না তো? আরে কেমন কথা বলছিস হারি? আমাদের পিৎজা খুব টেস্টি হবে, টেনশন নিও না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা সবার পিৎজা নিয়ে চলে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের পিৎজা এসে গেছে, তাড়াতাড়ি এগুলোকে এনজয় করো। বাহ, বেশ দারুণ গন্ধ তো। চলো তোরা শুরু কর। আমাকে দিন, আমি সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আপনার হেল্প করে দিচ্ছি। সবার প্লেটে পিৎজা এসে যায়। কত টেস্টি পিৎজাটা! ওয়াও, আমার পিৎজা তো খুব ইয়ামি। কিন্তু তোরা যাই বল, এই চিজি পিৎজা কিন্তু সব থেকে বেস্ট। আর গুড্ডির কথা শুনে সব বাচ্চাদের নজর আবার গুড্ডির পিৎজার ওপর যায়। কিরে, তোরা আবার কি ভাবতে লাগলি? মা, এমনিতে আমাদের পিৎজাটা তো খুবই টেস্টি, কিন্তু গুড্ডির চিজি পিৎজা আমাদের খুব ভালো লাগছে। এটা হয় তোদের? কোনো ব্যাপার না, একটা কাজ কর, সবাই পরস্পরেরটা শেয়ার করে নে। এতে তোরা নিজেদের পিৎজাও পাবি আর অন্যদের টেস্টটাও পাবি। ওয়াও, এটা দারুণ আইডিয়া মা। চা তাহলে এটাই করি। আর সব বাচ্চারা নিজেদের পিৎজা শেয়ার করে নেয় আর মজা করে পিৎজা এনজয় করতে লাগে। এইটা ভালো আইডিয়া ছিল মা, আমরা সব পিৎজা খেতে পারলাম, এইটা হলো কথা। আর বান্টির কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে আর এভাবেই সব বাচ্চারা মিলে নিজেদের পিৎজা পার্টি এনজয় করে। এখন আপনিও আমাদের সব টয়স অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনেই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে।
আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না, এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখল, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলসের উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি,
গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে নিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল। আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মা আর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী। আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায়, তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল। निशक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले थे एक रास्ते पे हमसे, भूल कर भी कोई भूल होना। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা। স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো। আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড। পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন? আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে। কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু, এরকম করিস না, সবাই থোড়ি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি। তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল।
যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান, আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম, আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান। পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান, বিশ্রাম, সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার ওপর তালি বাজায়। সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে, আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিংকি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারাই খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডেলের উপরে ব্যায়াম করাবো। হার্ডেলস, ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডেলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারা এই কালারফুল হার্ডেলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো, আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডেলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডেলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা? সবাই এমন করে করবে। এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডেলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি। স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে, আর সবাই হাসতে লাগে। আরে বন্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য 2টো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে, আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। গাট্টু দেখ না, কত অর্ডারস আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পন্টুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে।
এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিংকি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে, এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না, দাঁড়া আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস, যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিংকি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিংকি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিংকি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও আইডিয়া! কি আইডিয়া চিংকি তোমার? চল না আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, নাহলে পুরো সানডেটাই মাটি হবে। বাহ চিংকি, এটা তো খুব ভালো আইডিয়া, চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিংকি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিংকি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিংকিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিংকি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিংকি ড্রয়িং রুমে সব ব্লকস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লকস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লকস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সবথেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লকস ডিভাইড করে নেয় আর নিজের নিজের জিনিস বানাতে শুরু করে দেয়। আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে, কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি, এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে, অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এই শোনা বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করোনি যে তুমি কি বানাবে। গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল।
সোনারা আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি। খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডে সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না, আমি একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা ছাড়া সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল? হ্যাঁ। তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ। তুমি সব থেকে আলাদা জিনিস বানালে, আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি, আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।